নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, আমি চলে আসলাম তোমাদের কাছে। সবার অনেক অনেক কমেন্টস পেয়েছি। কমেন্টস পড়ে আমি যা বুঝতে পেরেছি, আমাকে আসতে হবে তোমাদের সামনে ঘটনা তুলে ধরার জন্য। আর তোমরা আমার ঘটনা শুনতে এত ভালোবাসো, যেটা আমি সত্যি কথা তোমাদের কমেন্টসের খুবই খুবই মোটিভেট হয়েছি তোমাদের কমেন্টসগুলো পেয়ে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ সকলকে। এরকমভাবে তোমরা আমার পাশে থেকো, ভালোবাসা দিও, সাপোর্ট করো। আরেকটি কথা না বললে নয়, সেটি হচ্ছে আমাদের যে বনু কালকে ঘটনাটা শেয়ার করে, যেটা তোমরা কল রেকর্ডিং বেসিক্যালি শুনতে পেয়েছো, ঘটনা দুটো কিন্তু আমার অত্যন্ত ভালো লেগেছে, অনেকেরই ভালো লেগেছে। তবে যে আমাকে ঘটনাটা শেয়ার করেছে, অ্যাকচুয়ালি কি বলতো, সে তো কোনো অভিজ্ঞ না। সে সাধারণ আমরা যেরকম বাড়িতে কাউকে ঘটনা বলে থাকি, সেরকম ভাবেই কিন্তু ঘটনাটা তুলে ধরেছে। তো ঘটনাটা আশা করি তোমাদের ভালোই লাগবে, একটু অ্যাডজাস্ট করে নাও, একটু শোনো। আর আমাকে কিন্তু যে ঘটনাটা শেয়ার করে, সেই বোনও কিন্তু আমাকে বারবার করে বলে, দিদিভাই ঘটনাটা আমি পাঠাচ্ছি, তোমার কিন্তু মুখেই আমি ঘটনাটা শুনতে চাই। তবুও কিছু আমার দর্শক বন্ধুরা আমাকে বারবার করে রিকোয়েস্ট করেছিল যে একটা পডকাস্ট করো অথবা একটা কল রেকর্ডিং দাও। আদার্স অনেক চ্যানেলে তারা শোনে, তাদের ভালো লাগে, যার জন্য আমি একটা চেষ্টা করেছিলাম। আদার্সওয়াইজ কিছুই না। এছাড়া কিন্তু আমাকে যে বনু ঘটনাটা শেয়ার করে, সে কিন্তু বলেছিল দিদিভাই ঘটনাটা তোমার মুখে শুনতে চাই। যাই হোক, আজ থেকে আবার আমি চলে এসেছি তোমাদের সামনে ঘটনা বলার জন্য। তাহলে চলো, প্রত্যেক দিনের মতো বলবো একটা করে লাইক করে দিও। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে নাও। আর বেশি কথা বলবো না, অনেকটা সময় প্রথমেই তোমাদের নষ্ট করলাম। এবার যাব সোজা ঘটনায়। আজকে আমাদের ঘটনাটা পাঠানো হচ্ছে রায়পুর থেকে মধুজা আমাদের ঘটনাটা শেয়ার করে, মধুজা দত্ত। মধুজা বলে, দিদি ভাই এই ঘটনাটা এমন একটা ঘটনা আজকে তোমার সাথে শেয়ার করব, এই ঘটনাটা শুনলে পারে কোথাও গিয়ে না রাতে ঘুম উড়ে যাবে, ঘুম আসবে না চোখে। আর বারবার শুধু আজকের ঘটনাটা যে তোমরা শুনবে, যে তোমরা ঘটনাটা আমার মুখ থেকে শুনে তোমরা শুধু বসে বসে ধারণা করবে সেই জিনিসটা, যে কিভাবে কি জিনিসটা ঘটেছিল, কিভাবে কি হয়েছে। আজকে তোমাদের পুরো বিষয়টা বলবো, সবাইকে বলবো জুড়ে থাকো, সাথে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত। এবার যাব ঘটনায়। আমাদের মধুজা বলে, দিদি ভাই 2019-এ আমার বাবা কলকাতায় কোনো একটি জায়গায়, আমি নামটা তুলে ধরছি না এখানে, সেখানে আমার বাবা একটি পুরনো একটি দোতলা বাড়ি কেনে। পুরনো বলতে বাড়িটা আজ থেকে প্রায় কম করেও 35 থেকে 40 বছর আগে করা একটি বাড়ি কেনে। তো সেখানে আমার বাবা বাড়িটা অ্যাকচুয়ালি কিনেছিল ওই বাড়িটায় বাস করার জন্য না। আমার বাবা বলে, যেহেতু ওই বাড়িটা কিনে বাবা ভেবেছিল যে বাড়িটায় বহু বছর ধরে কোনো লোকজন বাস করে না। আমার বাবা বলে যে বাড়িটাকে নতুন করে সারাবে, অনেক সিঁড়ি ভাঙা রয়েছে, রেলিং ভাঙা রয়েছে, ছাদের উপরে রেলিংগুলো ভাঙা রয়েছে, কিছু ঘরের মানে রং করতে হবে, তারপরে কিছু জানলা কপাট যেগুলো নতুন করে সারাতে হবে, সেগুলো করিয়ে বাবা বাড়িটাকে একটা নতুন লুক দেবে। দেবার পর সেই বাড়িটায় বাবা রেন্টে দেবে বলে অ্যাকচুয়ালি বাবা বাড়িটা কেনে। তারপর বাবা বাড়িটা সারাবে বলে সবকিছু, মানে আশেপাশে মিস্ত্রি, লেবার যারা কালার করে, বাড়িতে রং করে, তাদের সাথে বাবা কথা বলতে থাকে ওখানে গিয়ে। অ্যাকচুয়ালি ওই জায়গাটা আমাদের কোনো রিলেটিভ থাকে না, ওই জায়গাটা বাবার যে অফিসের এক কলিগের কাছ থেকে ওই বাড়িটার মানে ঠিকানা পায়। বাবা আসলে তাকে বলেছিল যে দেখ না, আমি একটা বাড়ি কিনতে চাই পুরনো, সেই বাড়িটা কিনলে আমি তো কিছুদিন পর রিটায়ার্ড হয়ে যাব, তো আমি ওই বাড়িটা ভাড়া দিই, ওখান থেকে যা মোটামুটি রেন্ট আসবে। আর কলকাতা শহরের মতো জায়গায় মোটামুটি বাড়ি ভাড়া ভালোই একটা মোটা টাকা পাওয়া যায়। সেখানে বাবা ওই বাড়িটা কিনে নেয়। এবার বাবা যখন বাড়িটা কেনে, তখন শুধু বাড়িতে আমার মাকে জানায় যে আমি একটি দোতলা বাড়ি কিনছি কলকাতার মধ্যেই, তবে বাড়িটা কিন্তু পুরো কমপ্লিট করা নেই, মোটামুটি কেনার পর 50-60 হাজার টাকা ওই বাড়িটায় খরচা আছে বাড়িটাকে বাড়ির মতো করার জন্য। তো সেখানে কি আমার মা বলে, যেটা তুমি যেটা ভালো বুঝবে সেটাই করবে, কারণ আমার বাবা আগা বলে যেটা উনি মনে ভাবেন উনি সেটাই করেন। বোন বলে যে দিদি ভাই আমাদের কিন্তু বেহালার মতো জায়গায় 3 তলা বাড়ি রয়েছে, আর আমাদের বাড়িতে থাকার মতো
মানে সত্যি কথা বলতে লোকের অভাব। আমরা মাত্র ৩ জন, আমাদের ৩ তলা বাড়ি। আমাদের বাড়িতে ৬ জন কাজের লোক রয়েছে। আমাদের বাড়িতে ৬ জন শুধু কাজের লোক কাজ করে। মানে আমাদের বাড়ির সদস্য থেকে আমাদের বাড়িতে কাজের লোকের সদস্যটাই বেশি। তো সেখানে গিয়ে আমার বাবা বাড়িটা কিনে নেয়। তো কলকাতায় যেখানে বাবা বাড়িটা কেনে, তো আমার মা বলে যে দেখো তুমি বাড়িটা নিয়েছো, বাড়িটা তৈরি করার আগে একবার আমরা যেতে চাই। তো আমি আর মেয়ে যাব, মানে আমার কথা বলে। তো সেখানে গিয়ে আমার বাবা বললো হ্যাঁ তোমরা যেই দিন খুশি ড্রাইভারকে বলে দেবো, তোমরা গিয়ে দেখে এসো, ড্রাইভার তো চেনি। সেখানে গিয়ে আমি আর আমার মা দুজনে একদিন সানডে ঠিক ওই বিকেল টাইমে বেরিয়ে যাই ড্রাইভারের সাথে, গিয়ে বাড়িটা দেখি। তো এবার বাড়িটা দেখি বলতে বাইরে দিয়ে জাস্ট দেখি, দেখার পর আমার মা আমাকে বলল যে চল না একটু ভিতরটা দেখে আসি। বাবা বলল জানলাগুলো একদমই নেই, খুবই খারাপ অবস্থা, আর ভেতরে তো কালারও হবে, তো চল ভিতর থেকে একটু ঘুরেই আসি। তো মায়ের কথা শুনে সেরকম ভাবে ভিতরে যাই। তো যখন সিঁড়ি দিয়ে উঠছি, প্রথমেই বললাম সিঁড়ির কিন্তু রেলিং বলতে কিছু নেই, অর্ধেক মানে ভেঙে পড়ে গেছে, মানে ভেঙে পড়ে অবশিষ্টটাও নিয়ে হয়তো চড়ে টড়ে নিয়ে চলে গেছে। তো সেখানে গিয়ে আমরা যখন সিঁড়ি দিয়ে উঠছি, আমার মা আমার পেছনে রয়েছে সিঁড়িতে আর আমি মায়ের আগে। তো মা আমাকে বলছে যে তনু উঠিস না, মা আমাকে তনু বলে ডাকে। তো বলছে উঠিস না, কারণ কি বলতো সিঁড়িটা মনে হচ্ছে একদম নড়বড় নড়বড় করছে, যে কোনো অবস্থায় মানে ইট খসে পড়ে যেতে পারি, খুবই খারাপ অবস্থা। তো সেখানে গিয়ে আমাকে মা বারবার করে বলছে তনু উঠিস না। তো আমি তো মাকে বললাম মা তুমি একটা কাজ করো, সন্ধে তো হয়ে আসছে, তোমাকে আর উঠতে হবে না, তুমি এখানে নিচে দাঁড়াও, আমি একটু দৌড়ে উঠে পড়ি, ধার দিয়ে কিচ্ছু হবে না, উঠে একটুখানি উপরে দুটো ঘরের ফটো তুলে নিয়ে চলে আসবো। তো মা বললো ঠিক আছে, সেরকম বলে মা আর উঠিনি। তো যেহেতু সন্ধে হয়ে আসছে, তো সেখানে গিয়ে আমি খুব তাড়াতাড়ি উপরটা উঠলাম। আর সত্যি কথা বলতে প্রায় 35-40 বছর ওপরে বাড়িটা যেহেতু বন্ধ অবস্থায় পড়ে রয়েছে, মানুষ বসবাস করে না, লাইটের কিন্তু কোনো রকম ব্যবস্থা নেই, মানে তার সেট করা রয়েছে কিন্তু কোনো লাইট নেই। আর হয়তো ওই তারগুলো খারাপ হয়ে গেছে দীর্ঘদিন ধরে না জ্বলার কারণে। সেখানে আমি কোনো রকমে উপরে উঠে আমার স্মার্টফোনে আমি 4-5টা ফটো তুলে আমি আর ফটো তুলে নিয়ে নেমে চলে এসেছি। তো মা আমাকে বললো যে চল তাড়াতাড়ি চল বেরিয়ে যাই, কারণ কিরকম একটা পরিবেশটা। সত্যি কথা বলতে যখন আমি এটা মাকে বলিনি, আর আমার মাও কিন্তু আমাকে তখন বলেনি, এটা মা আমাকে পরে বলে, সেটা হচ্ছে ওই বাড়িতে যখন আমি দোতলায় উঠি, সিঁড়ি দিয়ে যখন উঠছি না, একটা ভ্যাপসা গন্ধ বেরোচ্ছে, কি যে পচা দুর্গন্ধ, মানে বলে বুঝাতে পারবো না, বমি উঠে আসবে। যদি ভরা পেটে কেউ যাও না ওখানে, মানে বমি করে ওখানে সব বেরিয়ে যাবে পেট থেকে, মানে এত পচা দুর্গন্ধ। এবার জানলা পাল্লা কিন্তু নেই, জানলা পাল্লা বন্ধ, চাপা, কোনো বদ্ধ ঘর, কোনো ভ্যাপসা গন্ধ সেরকম কিন্তু না, পুরো কিন্তু জানলা কপার অর্ধেক ভাঙা। নিচে কিন্তু যেখান থেকে আমরা উঠেছি, যেটা আমাদের একদম শুরুর গেট, ওখানে তো গেটই নেই, যে কেউ উঠবে নামবে, ঠিক আছে। তো সেখানে ওরকম পচা একটা ভ্যাপসা দুর্গন্ধ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, সেখানে ওরকম একটা পচা দুর্গন্ধ বেরোচ্ছে। যাই হোক, খুব মানে বিচ্ছিরি একটা গন্ধ। তারপর ওখান থেকে মা বললো যে চল বাড়ি চল। তো আমরা যখন ড্রাইভার নিয়ে আসছি, ড্রাইভার দাদা গাড়ি করে যখন আমরা আসছি বাড়ির দিকে বিহালায়, আমার মা আমাকে বললো যে তনু একটা জিনিস লক্ষ্য করেছিস? আমি তখন মাকে বললাম কি বলো তো? মা বললো ফটোগুলো কই? আমি বললাম ও বাড়ি গিয়ে দেখবে, কারণ আমি চিপস খাচ্ছিলাম, তো ওই নোনা হাতে আবার স্ক্রিনে হাত দেবো, মাকে বললাম বাড়ি গিয়ে দেখো। মা বললো যে ঠিক আছে। তো মা আমাকে তখন বললো যে একটা জিনিস লক্ষ্য করেছিস, এরকম একটা পচা ভ্যাপসা গন্ধ বেরোচ্ছিল না, দুর্গন্ধ। আমি তখন মাকে বললাম হ্যাঁ, এই দুর্গন্ধটার কথা তো আমি তোমাকে বলবো ভাবছিলাম, আমার মাথা দিয়ে বেরিয়ে যাচ্ছে, তো তুমিও পেয়েছো? তো তখন মা বললো যে হ্যাঁ আমিও তো পেয়েছি। বাবারে বাবা, তুই জানিস যখন উপরে উঠলি ফটো তোলার জন্য, আমি তো নিচে দাঁড়িয়ে শাড়ির আঁচলটা মুখে চেপে দাঁড়িয়েছিলাম, সমানে অকূট ছিল, খেয়ে এসছি না, কি পচা গন্ধ। তোর বাবা কি যে আসে বারবার, তোর বাবার কি কোনো দুর্গন্ধ লাগে না? কি বলতো, ইঁদুর টিঁদুর মরেছে নাকি? তখন মাকে বললাম যে না ইঁদুর মরার মতো জায়গা কোথায়, ওখানে ইঁদুর মরবে? ইঁদুর তো কোণে চাপা জায়গায় মরে, পুরো তো খোলা, কোনো আসবাবপত্র নেই, ইঁদুর কোথা দিয়ে মরবে?
তো মা বললো ছাড়, তবে আমরা কথাটা সেরকম মতো ভুলে যাই, বাড়ি চলে যাই। ড্রাইভার দাদা গাড়িটা রেখে আমাদের পার্কিংয়ে ড্রাইভার দাদা বাড়ি চলে যায়। বাবাকে কল করে বললাম যে বাবা আসার সময় তুমি দুটো রোল নিয়ে আসবে, কারণ মা বলছিল রাতের বেলা কিছু খাবো না করছিল। তাই আমি বললাম রোল খেয়ে মা আমি শুয়ে পড়বো। বাবা প্রায় দিন বাইরে থেকেই খেয়ে আসে, তো সেরকম ভাবেই আমি বাবাকে বলার পর আমি আর মা দুজনে ডাইনিংয়ে বসে টিভি অন করে টিভি দেখছি। হঠাৎ করে দেখতে দেখতে কি মন হলো, আমার মা আমাকে বলল যে তনু একটু কফি খাবি? আমি তখন মাকে বললাম হ্যাঁ মা একটু কফি করে আনো। তো এই সময় মা যখন কফি করতে যায় তখন না আমি কিন্তু বসে বসে টিভি দেখছি ডাইনিংয়ে। আমার কিন্তু কোনো রকম ওই যে বাড়ির কোনো কথা বা কোনো কিছু আমি কিন্তু তখন মনে ভাবছি না, আমি মনেই নেই। হঠাৎ করে ওই দুর্গন্ধটা আমার না মনে হলো, আমি বসে রয়েছি তো আমার নাকের সামনে একটা না বিচ্ছিরি দুর্গন্ধ, সেই দুর্গন্ধটা আমার নাকের সামনে ভেসে আসে। তো যখন গন্ধটা আমি পাই তো আমি টিভির দিকেই মনটা ছিল, তারপর হট করে এরকম করে শুকতে থাকি। তখন আমার গন্ধটা আস্তে আস্তে যখন নাক থেকে মস্তিষ্কে যাচ্ছে আমার, তখন আমি ফিল করছি আরে এই দুর্গন্ধটা ওইখানে বাড়িতে বেরোচ্ছিল না, বিকালবেলা গেলাম যখন, এই দুর্গন্ধটা কোথা থেকে আসলো। তখন আমার প্রচন্ড ভয় লাগে, কারণ আমি প্যারানর্মাল বিষয় নিয়ে অনেক রিসার্চ করি, আমি প্যারানর্মাল অনেক এইসব বুকসগুলো পড়ি, ঘটনা শুনি, ঠিক আছে। তো আমি এই জিনিসগুলোকে অনেক ফিল করতে পারি যে কোনো এরকম অ্যাক্টিভিটিস হলে পারে, হয়তো ভাবতে হবে আমাদের আশেপাশে কোনো নেগেটিভ এন্টিটিস আছে যারা আমাদের লক্ষ্য করছে বা আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। এই জিনিসগুলো আমি অনেক অনলাইনে এগুলো রিসার্চ করি, অনেক অনেক এরকম ভিডিও দেখেছি। তো আমি না তখন এই জিনিসটা ফিল করছি যে এই দুর্গন্ধটা আমি সেই বাড়িতে পেলাম আর এখানে পাচ্ছি, তার মানে বিষয়টা হচ্ছে কোনো খারাপ আত্মা, কোনো এন্টিটিস যেটা ওই বাড়িতে রয়েছে সেটা আমাদের সাথে চলে এসছে। এই জিনিসটা যখন আমি ভাবি তখন মা বলে ডাকতে যাবো, দেখি মা কফি নিয়ে আমার পাশে এসে বসতো। তো আমি চমকে উঠি, মা তখন বললো কি হলো তুই এরকম চমকে উঠলি, ভয় পেয়েছিস নাকি? আর তোকে বলেছি না ডাইনিং এ বসে যখন তুই টিভি দেখবি তখন ঘরের লাইট গুলো জ্বালাতে পারিস না, অন করবি তো। আমি মাকে বললাম কি তুমি অন করে দাও, মানে আমার না তখন ভয়তে সিটিয়ে গেছি। তো মা কফিটা আমাকে দেয়, কফিটা হাতে নিয়ে বসে রয়েছি, ওর মধ্যে মা আমাকে বলে তনু ফটোগুলো দেখা, তুই তো দেখালেই না, উপরের ঘরগুলো তো আমি দেখলামই না, কোথায় জানলা ভাঙা, কি কোথায় রং করবে দেখি। তখন মাকে বললাম হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি, মানে আমি ফোনের যে স্ক্রিনটা টাচ করে মাকে যে ফটোগুলো দেখাবো সেইটা আমার বের করার মতো আঙুলে জোর নেই। আমার না ভয়তে আমি মানে কোথাও গিয়ে যেন হারিয়ে গেছি, এতটা ভয় লাগে। যাই হোক অনেকক্ষণ পর মাকে ফটোগুলো দেখাই, মাকে ফোনটা খুলে দিয়ে দিয়েছি, মানে ফটো তুমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখো। আমি কফি খাচ্ছি, মাকে বলতে যাব যে মা একটা দুর্গন্ধ, যে মানে গন্ধটার বিষয়, মা তখন আমাকে বলল তনু এইটা দেখ কিরকম একটা মানুষের মতো লাগছে। আমার তো ব্যাস মানে ওই শুনে আমি মানে ওখানে মানে কি বলবো, মানে পাথর হয়ে গেছি। আমি ফটোর মধ্যে মানুষ কোথায় পাচ্ছ, ওখানে তো আমি তুমি ছাড়া কেউ ছিল না। তখন বলছে তুই দেখ না, তখন আমি জাস্ট মায়ের দিকে ঘুরে যখন দেখি ফটোগুলো, বলছে আমাদের তনুজা বলে দিদি ভাই ওই যে ফটোগুলোর মধ্যে আমি যে উপরে ফটো তুলেছি, রুমের 4-5টা ফটো তুলে নিই আমি আবার নেমে চলে আসি, অন্ধকার হচ্ছে বলে যে লাইটের ব্যবস্থা নেই, ফলে যেখানে জানলাটা রয়েছে ভাঙা, মানে ওই জানালাটার পাল্লা একটা রয়েছে একটা নেই, ওই আলো মানে ওই আলো আধারে, মানে একটা পাল্লা বন্ধ একটা পাল্লা খোলা, যেহেতু অন্ধকার হচ্ছে, ওই আলো আধারে আমি পরিষ্কার দেখছি ওখানে একজন মেয়ে অভয়ক দাঁড়িয়ে রয়েছে। পুরো একটা মানে পুরো যেরকম আমি বলছি আলোর সামনে যদি কোনো জিনিস দাঁড়িয়ে থাকো, মুখ তার স্ক্রিন কালো না সে ফর্সা, সে তার চোখ কিরম নাক কিরম এই জিনিসটা তো দেখা যায় না, পুরো মনে হয় না মানে সূর্যের অপর সাইডে দাঁড়িয়ে থাকলে তোমাকেও সেরকম একটা মনে হবে, কোনো মূর্তি ছেলে বা মেয়ে দাঁড়িয়ে রয়েছে তার একটা মূর্তি বোঝা যাবে, কিন্তু পুরো শরীরটাই কালো, ঠিক ওরকম কুসকুসে কালো একটা ছাওয়ার মতো ওই জানলার কাছে দাঁড়িয়ে, যেইটা কোনো কারণেই আমি
মানে ফোন ছাড়া যদি ওখানে কিছু থাকতো, আমি খালি চোখে, আমি কেন, যে কোনো মানুষ দেখতে পারবে, এতটাই কালো। আর পুরো কিন্তু তখন ঘর অন্ধকার হয়নি, ওই সময় ওইটা ওখানে দাঁড়িয়েছিল, আমি কি দেখতে পারিনি? এটা হতে পারে? আমি ভালো মতো রুমটা দেখেছি, তবেই তো ফটো তুলেছি, তখন তো কিছু ছিল না। কিন্তু ফটোর মধ্যে কালো একটা নারী মূর্তির একটা অবয়ব পরিষ্কার ওখানে দেখা যায়। তখন আমার মা এটা নিয়ে বাবাকে দেখায়, তারপরে বাবা জিনিসটা তো বুঝতে পারে এটা তো সাধারণ কোনো মানুষ না। ওখানে বাবা পরের দিনকে বাবার যে অফিসের কলিগ ছিল, যে বাড়িটার অ্যাড্রেস দেয়, তাকে নিয়ে একজন কালী মন্দিরের এক পুরোহিত মশাইকে নিয়ে ওই বাড়িতে যায়। তো পুরোহিত মশাই গিয়ে যথারীতি বলে যে এই বাড়িটা অ্যাকচুয়ালি প্রথম থেকেই ভুতুড়ে ছিল না। এই বাড়িটা যখন বন্ধ ছিল 35-40 বছর, এই বাড়ির মধ্যে অনেক রকম অবৈধ কাজ হয়েছে। বাড়িটায় একটা দুটো তিনটে না, অগুন্তি আত্মা তারা এখানে রয়েছে, অগুন্তি আত্মা। কারণ এখানে একজন মারা যায়নি, দুজন মারা যায়নি, এখানে অনেক রকম পলিটিক্স বিষয় নিয়ে এখানে মার্ডার হয়েছে, প্রেমজনিত বিষয় নিয়ে এখানে মার্ডার হয়েছে, পারিবারিক বিষয় নিয়ে এখানে নিয়ে এসে মার্ডার করা হয়েছে। তারপরে তো অনেক বাইরে দিয়ে অনেক সময় ছেলে মেয়েরা এসেছে, ওখানে নানা রকম কাজ করেছে, এরকম খাড়াখাড়ি দুশ্মনী, তাদেরও এরকম ওখানে হত্যা করে রাখা হয়েছে। তবে স্থানীয় লোক কিন্তু কিছু হলেও জানে যে ওই বাড়িটার বিষয়, কারণ ওই বাড়িটা যে খারাপ এখানের মোটামুটি কিছু লোক জানে। এবার বিষয়টা কি, যে আমার বাবা যখন ওই বাড়িটা কেনে তখন কিন্তু কারোর মতামত নেয়নি, বাবা আগাগোড়ি কারোর মতামত নিয়ে কাজ করেন না। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার বাবা ওই যে বাবার অফিসের যে কলিগ তার সাথে যায়, সে বলে সেরকম ভাবে কিনে নেয়। কিন্তু বাবা পরে অনেক পস্তায়, কারণ ওই যে পুরোহিত মশাই গেছিলেন, উনি বাবাকে বলেন যে তুমি এই বাড়ি যদি না বিক্রি করতে পারো, তাহলে কিন্তু এখানে যারা খারাপ আত্মা আছে, হতে পারে যে তোমাদের উপর কোনো রকম প্রভাব পড়তে পারে। আমার বাবা বলে কেন, আমি তো এখানে বাস করি না, আমি তো থাকি বিহালায়, অনেক দূর, তাহলে আমার উপর কেন এফেক্ট হবে? বলে না, হতে পারে, কারণ তোমার মেয়েকে জিজ্ঞাসা করো, তোমার মেয়ে কিন্তু অলরেডি বুঝতে পারে তাদের এন্টিটিস, তাদের যে উপস্থিতি। তো যখন বাবা আমাকে জিজ্ঞাসা করে, আমি তখন বলি, মাও দেখি বলে যে হ্যাঁ, রান্না করি যখন, রান্নাঘরে রাতের বেলা যখন হয়তো কোনো কারণে বাথরুম যাওয়ার দরকার হলো, উঠলাম, ঘরের মধ্যে একটা পচা দুর্গন্ধ, ভ্যাপসা যে গন্ধটা ওখানে আমরা পেয়েছিলাম, সেই গন্ধটা কিন্তু ঘরের মধ্যে আমরা পাই, আমি আমার মা দুজনেই। সব সময় না, কখনো কখনো সময় গন্ধটা পাই, কোথা থেকে তার উৎস, কোথায় গিয়ে শেষ হয় আমরা বুঝতে পারি না, পাই, আবার কোনো কোনো সময় কিন্তু আপনি থেকে গন্ধটা সরে যায়। তো এই জিনিসটা কিন্তু আমাদের পুরোহিত মশাই যিনি গেছিলেন, উনি বলেন ভালো না, আজকে এই গন্ধটা মানে দিয়ে ফিল করাচ্ছে তার অস্তিত্ব সেই বাড়িতে ঢুকে গেছে। হতে পারে কোনোদিন একা পেয়ে, হতে পারে তিথি নক্ষত্র সময় পেয়ে, হতে পারে ক্ষতিও তো করতে পারে। সেখানে গিয়ে বলে বাড়িটা মানে যত তাড়াতাড়ি হয়, লাভ লস দেখে লাভ নেই, বাড়িটা বিক্রি করে দিতে হবে। তো সেরকম ভাবে বাড়িটা বাবা কিন্তু বিক্রি করতে পারেনি, কারণ স্থানীয় লোকরা বাবা কিনে নিয়েছিল, কিন্তু যখনই বিক্রি করতে যায় নানা রকম পার্টি আসে বাইরে দিয়ে, তখনই স্থানীয় লোকরা না তা ভাঙিয়ে দেয়। জানি না কেন তারা এই জিনিসটা করছিল। লাস্টে আমার বাবা সেই ব্রাহ্মণ মশাইয়ের হাত ধরেই একটা আশ্রমে দান করে দেন। এখন কিন্তু সেই জায়গায় মন্দির হয়েছে, এখন কিন্তু সেই বাড়িটা ওরকম অবস্থায় আর পড়ে নেই। দর্শক বন্ধু, ঘটনাটা তোমাদের কেমন লাগে? বিহালা থেকে ঘটনাটা পাঠিয়েছিল, অসংখ্য ধন্যবাদ এরকম একটা ঘটনা পাঠানোর জন্য, কারণ আমারও যে বাড়ি ছিল ভূতের বাড়ি, সেম কেস সেম কেস। বুঝি না মানুষ আগে থাকতে মানুষকে কেন না করে না। অনেক কষ্ট করে আমি বাড়িটা করেছিলাম, জমি কিনেছিলাম, সত্যি কথা বারাসাতে। আমার ঘটনা দোয়ার হচ্ছে, যারা আমার নতুন বন্ধু তোমরা জানো না, দেখে নিও। আমার নিজেরও বাড়ি ছিল ভূতের বাড়ি, আমার কিন্তু শুধু এই কারণে অনেক কষ্ট করে অনেক আশা নিয়ে বাড়িটা তৈরি করে ঢুকেছিলাম। জানো, বাড়িটা ছেড়ে যখন চলে আসি না, একটা বছর আমি কেঁদেছি, একা একা কাঁদতাম। কেন জানো, বাড়িটা হওয়ার পর থেকে সেই ঘর মোছা, ঘরে ঝুল ঝাড়া, ডাইনিং পরিষ্কার করা, রান্নাঘরে মার্বেল পরিষ্কার করা, মানে সব কিছু, মানে না আষ্টপৃষ্টে যেন আমাকে মানে কি বলবো, জড়িয়ে না বাড়িটা ধরে রেখেছিল। প্রত্যেকটা সময় না মনে পড়তো, কারণ কি বলতো, যখন আমি
এখানে ছিলাম তখন আমি এখানেও তো ঘর ঝাড় দিতাম, ঘর পরিষ্কার করতাম, রান্না খাওয়া করতাম। তো আমার না তখন ওই জিনিসগুলো মনে পড়তো যে ওই বাড়িটা ছিল আমার বাচ্চার মতো। একটা ছোট্ট বাচ্চাকে একদিনের মা যেরকম ভাবে মানুষ করে, করে বড় করে না, ঠিক সেই বাড়িটা প্রথম দিন থেকে ওকে ঘষে মেজে পরিষ্কার করে সুন্দর করেছিলাম মনের মতো। 3.5 বছর ছিলাম ভূতের বাড়িতে, তারপর তো চলে আসতে বাধ্য হই, কারণ না আসলে হয়তো আজকে তোমরা আমাকে দেখতে পারতে না। যাই হোক, আজকে আসবো। ঘটনাটা কেমন লেগেছে বলো। হ্যাঁ, স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে, তোমরা যেরকম ভাবে আমাকে সবাই সাপোর্ট করছো, যোগাযোগ করছো, এই নাম্বারে তোমরা আমাকে হাই লিখে পাঠাও। যারা যারা আমাকে ঘটনা শেয়ার করবে, অবশ্যই যদি তোমরা পারো, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, তোমরা আমাকে ওখানে ঘটনা ভয়েসে পাঠাও। আর যারা একান্তই ভয়েস মেসেজ করে ঘটনা শেয়ার করতে পারবে না, আমি তাদেরকেই শুধু কল করে নেবো, ঠিক আছে? আর আমি তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ অনেকেই আছে যাদেরকে আমি একদম কল করতে পারছি না, কারণ বুঝতেই পারছো আশেপাশে বিয়ে অনুষ্ঠান, 23শে জানুয়ারি 26শে জানুয়ারি সবই তো গেল, চারিপাশে নানা রকম ভাবে মাইক চলছে, আমি ওই জন্য তোমাদেরকে ফোন করতে পারছি না। তার জন্য আমি তোমাদের কাছে সত্যি দুঃখিত, তোমরা ক্ষমা করে দিও। তবে তোমাদেরকে আরে কটা কথা বলে দিই। ঠিকানা পাঠানোর জন্য সোনাবাসা 14 হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি। ওখানে তোমরা আমাকে ডিএম অথবা ভয়েস মেসেজ করে ঘটনা শেয়ার করে দাও, বাংলা, হিন্দি, ইংলিশে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু প্রতি কটা ঘটনার ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার ইমেলটা পিন করা থাকে, চাইলে তোমরা আমাকে মেল করেও ঘটনা শেয়ার করতে পারো। আজকে আসবো, দেখা হবে আগামীকাল। সবাই খুব ভালো থেকো। ঘটনাটা কেমন লাগলো সবাই কমেন্টস করবে, ভালো খারাপ যেরকমই লাগুক কমেন্টসে জানিও। আজকের মতো টাটা, গুড নাইট।